নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে দিন শেষে ইউনূস ইশারা যে দেশে যেইভাবে দেশকে অন্ধকারের দিকে নিমজ্জিত করেছে, ডান বাম মধ্যপন্থা সব কিছুতে বেসিক্যালি সব এলিমেন্টসগুলিকে রাজনীতির যেইভাবে সে নাকের ডগায় দড়ি বেঁধে যেইভাবে ঘুরাচ্ছে এবং একটা আমাদেরকে ক্লুলেস বানিয়ে ফেলছে, এটা একদম জিনিয়াস না হলে এটা কেউ পারতো না। আপনি যদি কাউকে জিজ্ঞেস করে দেখেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশের ভবিষ্যৎ কী, তাহলে কেউই কিন্তু আপনাকে সঠিক কোনো উত্তর দিতে পারবে না। তারা উত্তর দিবে ওই যেই ইউনূসের সেই যেহেতু এবং সেহেতুর মারপ্যাচের মতোই। চিন্তা করে দেখেন, জিনিয়াস অবশ্যই একদিকে না একদিকে সে জিনিয়াস না হলে লো আইকিউ লো ইন্টেলিজেন্সের লোক হয়ে সারা বিশ্বকে কিভাবে ধোঁকা দিয়ে একটা নোবেল তিনি অর্জন করেছেন এবং সেই নোবেল পাওয়ার মতো এমন কোনো কাজ তিনি করেন নাই। এবং তিনি যা মানে নোবেল কমিটি তাকে যেই কারণে নোবেল দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তিনি কিন্তু উল্টাটা করেছেন। এবং এই শান্তিতে নোবেলের পরিবর্তে মানে বিপরীতে যদি কোনো পুরস্কার থাকতো, তাহলে সেই পুরস্কারটাই কিন্তু তার প্রাপ্য ছিল। শুধু তিনি দেশে অশান্তি করেননি, একদম যেই প্রজেক্টগুলি স্পেসিফিক পারপাস তুলে ধরে বলা হয়েছিল যে তিনি মানুষের দুঃখ দারিদ্রতা দূর করেছেন, সেই জায়গায়ও কিন্তু দুঃখ দারিদ্রতা দূর করেছেন। কারণ অনেকেই আত্মহত্যা করেছে, অনেকেই নিঃস্ব হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সুতরাং তাদের আর কোনো দুঃখ দুর্দশা নাই। এইগুলি করে তিনি একটা নোবেল নিয়েছেন। সুতরাং আমাকে বলতেই হয় যে তিনি খুব জিনিয়াস। এবং একই সাথে আপনারা দেখেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই বাংলাদেশে 5ই আগস্ট সরকার পরিবর্তন হলো এবং তিনি উড়ে এসে জুড়ে বসলেন। তার বিগত আওয়ামী লীগের শাসন আমলে বা বাংলাদেশের কখনোই তার কোনো ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। তিনি সিংহাসন দখল করে নিলেন এবং আবার নিজেকে মুক্তিযোদ্ধাও জাহির করলেন, অথচ মুক্তিযুদ্ধের পক্ষে তিনি টু শব্দটিও করেননি। তিনি শুধু তার 5-6 জন বন্ধুবান্ধব নিয়ে, যেগুলি আমরাও করেছি যখন আমরা ছাত্র ছিলাম আমেরিকাতে, বাংলাদেশে যখন ছাত্র অবস্থায় আমরা ছাত্রাবাস বা বাংলাদেশে ছাত্রাবাসে ছিলাম, এইখানে এসে মেসে ছিলাম আর কি, লোকজনের সাথে থাকতাম। তা আমরা বন্ধু বান্ধব মিলে উজির নাজির অনেক মারছি বাংলাদেশে, তাই না? তো সেরকম তারাও নাকি একবার পাকিস্তানের বিপক্ষে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ স্বাধীন। এতে করেই তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। আর তিনি বললেন শেখ মুজিব নাকি মুক্তিযুদ্ধের সহযোগী, এটা প্রতিষ্ঠিত করে ফেলেছেন একটা শ্রেণীর মাঝে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, রাজাকার, তাদেরকে তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত করলেন। আবার এখন যারা তার নিয়োগকর্তা, তিনি বারবারই বলেছেন যে তার নিয়োগকর্তা, এখন নিয়োগকর্তারাও দেখি বেজায় নাখোশ। মানুষকে তিনি বোঝাচ্ছেন যে তার মতো এই মহাপুরুষ আর হয় না। দেখেন কি তত্ত্ব, জিরো কার্বন, জিরো বেকারত্ব, জিরো পভার্টি, অথচ তিনি গরিবের রক্ত চুষে খাচ্ছেন। গত 1 বছর ধরে তিনি যেই ক্ষমতায় ছিলেন, তো নিজের ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে মানে লুটেপুটে খেয়েছেন দেশটাকে। তারপরে তিনি অনেক কিছু এই মানে সব কিছুই একটা সিন্ডিকেট, গ্রামীণ ব্যাংকের একটা সিন্ডিকেটের আওতায় নিয়ে এসেছেন। তার কেসগুলি অবলীলায় মানে বাদ হয়ে গেছে।
কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই। তা একের পর এক তিনি তার জিনিসগুলি গুছিয়ে নিয়ে সবশেষে তার নিয়োগকর্তাদের মাথায় কাঁঠাল ভেঙে তিনি একটা এক্সিট পাকাপোক্ত করে ফেলেছেন, যে তিনি যে চলে যাবেন সেই এক্সিটটাও কিন্তু পাকাপোক্ত এখন, কারণ বিএনপি ক্ষমতায় আসতেছে, এটা ধরে নেওয়াই যায়। এবং তিনি বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপির পুরা একটা ভাষণ যে কোনো সভার একদম ছোট লেভেলের একজন কর্মী যেই ভাষণটা দেয় সেই ভাষণটাকেও তিনি উপস্থাপন করলেন দেশবাসীর কাছে জুলাই সনদ হিসাবে। অথচ এই জুলাই সনদ নিয়ে কত কাঠখড় পোড়ানো হয়েছে, কত টাকা খরচ হয়েছে, তারপরে এত সময় ব্যয় করা হয়েছে জুলাই 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 করে করে, কিন্তু দিন শেষে যেটা জুলাই সনদ হলো সেই জুলাই সনদ এনিবডি ক্যান রাইট ইট ইন 5 মিনিটস। এবং এই জুলাই সনদ আবার পইরা শোনানোর জন্য তিনি 8 জোড়া অর্থাৎ 16টা ট্রেন ভাড়া করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চালাচামুন্ডাকে নিয়ে এসেছেন, কারণ জনগণ তো আর এখন এগুলি খায় না। তো তিনি কিন্তু এতে করে আমরা দেখছি যে বিভিন্ন তরফে প্রতিবাদ এসেছে, গোস্বা করতেছে, জামাতে ইসলামী গোস্বা করতেছে, যে ইসলামিস্ট যারা আর কি তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারপরে বিএনপি বলতেছে যাদের পুরাটাই এখানে মানে জুলাই ঘোষণাপত্রে বেসিক্যালি বিএনপির চাহিদাগুলি জায়গা পেয়েছে। তো তারপরেও তাদের অভিযোগ যে আরও কেন বলেনি, আরও জিয়াউর রহমানের কথা বলেনি, ৭৭-এর কথা বলেনি, তারপরে পাকশালের বিরুদ্ধে জিয়াউর রহমানের যেই ভূমিকা সেটা বলেনি, এই কথাগুলি আর কি তারা বলতেছে। আবার এনসিপিও যারা নাকি ইউনূসের নিয়োগকর্তা তাদেরও অনেক গোস্বা। তো মোটামুটি এভরিবডি ইজ আনহ্যাপি, কিন্তু এভরিবডি আনহ্যাপি হলেও ইউনূসের এক্সিট স্ট্র্যাটেজি কিন্তু ঠিক আছে। সবাই আনহ্যাপি, কিন্তু কেউ তাকে দিন শেষে যখন ক্ষমতাটা চলে যাবে তাকে কিন্তু কেউ আটকাবে না, কেউ থামাবে না, সে ঠিকই একটা সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এটা কিন্তু চারটিখানি কথা নয়। তারপরে এই যে দেশের ইতিহাসের মুণ্ডপাত করেছেন, 12টা বাজিয়েছেন, দেশের অর্থনীতিকে 12টা বাজিয়েছেন, দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছেন, দেশের ঐতিহ্য, স্বাধীনতার ইতিহাস সব কিছু একদম আউলা জাউলা করে ফেলেছেন। তারপরে এই লোকটা একদম ভিআইপি হয়ে দেশ ত্যাগ করবে এইটাও নিশ্চিত করেছেন। তো এটা কি, এটা তো একটা ছোটোখাটো জিনিস না, তাই না? এবং কি দিয়ে গেলেন তিনি, মানে মনে রাখার মতো, দেবার মতো, যেহেতু এবং সেহেতু, যেহেতু আওয়ামী লীগ সেহেতু আওয়ামী লীগ। এবং এই যেহেতু এবং সেহেতুর তত্ত্বটা কিন্তু এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এই যেহেতু সেহেতুর মধ্যে তো তিনি একটা বৈষম্য করে দিয়ে গেলেন। আপনারা যদি যেই যেহেতু এবং সেহেতুর এই জিনিসগুলো পড়ে থাকেন, দেখবেন যে এইখানে 18 বার বলা হয়েছে যেহেতু, আর সেহেতু হয়েছে মাত্র 10 বার। তাহলে যেহেতুর ব্যাপারে বিপরীতে কিন্তু সেহেতু মানে পাত্তা পায় নাই। তাহলে এই যে তিনি বৈষম্য বিরোধী সরকারের এসে তো যেহেতু সেহেতুর মার পেঁচে দেশকে ঢুকিয়ে দিয়ে এইখানেও একটা বিশাল বৈষম্য, এই কামড়ি করবে সারা জীবন যেহেতু সেহেতু নিয়ে, এই দেশ এই জাতি আর কখনো ঠিক হবে না। তো এই অবস্থা দেখে আপনারা দেখেছেন যে গোস্বা করেই হোক আর যে প্রাণের ভয়েই হোক, মোস্ট প্রবাবলি প্রাণের ভয়ে, কারণ এই এনসিপির তথাকথিত যেই আবাল নেতারা তাদের কিন্তু 12টা বেজে গেছে। তারা জানে যে তাদের কোমরে দড়ি পড়বে এবং তারা এখন ইউনূস তাদেরকে ফেলে রেখে পালাবে এবং তারা নিজেরা এখন এক্সিট খুঁজতেছে। এবং সেই এক্সিটের খুঁজে তারা কিন্তু সুদূর
কক্সবাজার পর্যন্ত চলে গিয়েছে বিনা মানে একদম মোক্ষম ডেতে 5ই আগস্ট, যেটা নাকি তাদের সেলিব্রেশনের দিন হবার কথা ছিল। সেই দিন তারা নিবৃত্তে চোরের মতো তারা কক্সবাজার পলায়ন করে ঢাকা ছেড়ে। ঢাকায় সমাবেশ, আনন্দ উল্লাস সেগুলি ফেলে রেখে তারা কী কারণে সেই কক্সবাজারে এই 5 জন এনসিবির শীর্ষ নেতা হাজির হলো আমেরিকার সাবেক রাষ্ট্রদূত তার সাথে পিটার হাসের সাথে সাক্ষাৎ করার জন্য। কেউ কেউ বলছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র তারা কায়েম করার চেষ্টা করতেছে, কিন্তু এইগুলি আমি বিশ্বাস করি না। কারণ এই এনসিপির আর বেল নাই। এনসিপি এখন শেষ, এনসিপিরে কেউ গোনায় ধরে না। এটা জাস্ট কয়েকদিন পরে এটা আফটার থট হয়ে যাবে। সো কিন্তু এই লোকগুলি এখন তাদের গায়ে জ্বর এসে গেছে। তারা জানে যে তাদের গতি নাই, এবং তারা এখন গতি খোঁজার জন্যই তারা সেখানে গেছে। পিটার হাসের সাথে কথা বলে যদি ভিসা টিসা একটা কোথাও একটা এক্সিট, ইউনুস তো তার নিজের এক্সিট বুঝে নিয়েছে, এবং তারাও সেরকম এক্সিটের ধান্দায় আছে। কারণ এইখানে বিএনপি আসুক আর যেই আসুক, এই সমন্বয়করা, এই তথাকথিত বৈষম্য বিরোধীরা, তারা কিন্তু ধরা খেয়ে গেছে। তারা ওই চায়ের মধ্যে চিংড়ি মাছ, চিংড়ি না, এটা ওই যে গলদা চিংড়ি, বড় চিংড়ি আর কি যেগুলি, সেই চিংড়ি মাছ যেমন চায়ের মধ্যে আটকা পড়ে, তো এরা কিন্তু আটকা পড়ে গেছে। এখন মানে হাপুস ফাপুস শুরু হয়ে গেছে গা। সো তারা ওই কক্সবাজারে গেছে পিটার হাসের সাথে দেখা করতে, কিন্তু এইটা আবার বলতেও পারতেছে না। কারণ সবাই তো এখন টিটকারি দিয়া বলবে যে আরে বেটা তোরা তো লাল স্বাধীনতার সৈনিক, আরে বেটা তোরা তো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আইসস, আরে বেটা তোদের তো মাস্টার মাইন্ড সরকারে আছে, শিশু উপদেষ্টা সরকারে আছে, তাহলে তোদের তো মানে এই কান্নাকাটি কেন? তো এখন তারা না পারে বলতে, না পারে সইতে, এবং এই জন্য এটা নিয়ে তারা নানান রকমের রাগ ঢাক ধূম্রজাল সৃষ্টি করতেছে। তারা স্বীকারই করতে চাচ্ছে না যে কি কারণে গেছে। তা আমি সেই বিষয়টা নিয়ে দুইজনের বক্তব্য নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, আর একটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তারা দুইজন এই স্ট্যাটাস দিয়েছে, তার কারণ তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এনসিপি থেকে, যে এরকম জাতীয় গুরুত্বপূর্ণ দিনে নেতৃত্বকে না জানিয়ে তারা কেন কক্সবাজারে গেলেন। তারা জবাবটা ফেসবুকে দিয়েছে, এবং আপনারা এই জবাবগুলি যদি দেখেন, মানে খুব কি উদ্ভট তাদের বক্তব্য, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি বলেছেন যে সাগর পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি। তো এই হলো তার বক্তব্য, যে সাগর পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা। সুন্দর কথা, কিন্তু এইখানের এই সুন্দর কথার মধ্যেই একটা জিনিস আমি মানে লুকায়িত আছে। সেটা হলো যে নাগরিক পার্টির কাঠামো, বুঝতে পেরেছেন? এই কাঠামো নিয়ে এখন ইনি কিন্তু সেই পার্টির নেতা, এবং এইটার কাঠামো নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলে ধরেছেন। তো বুঝতেই পারছেন যে এইখানে একটা বড় ধরনের বিভেদ এই দলের মধ্যে অলরেডি সৃষ্টি হয়েছে, এবং এটা অনায়াসে বলা যায় যে এই পার্টিটা আর নাই। এই পার্টিটা বেসিকলি বাদ হয়ে গেছে, এই পার্টিটা ভেঙে গেছে। তিনি লিখেছেন 5ই আগস্ট তার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও তাকে এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি। 4 আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে তাকে জানান তিনি তার
স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবেন। তিনি হাসনাতকে দলের আহ্বায়ককে বিষয়টি অবহিত করতে বলেন। হাসনাত জানান যে বিষয়টি জানাবেন এবং তাকেও জানাতে বলেন। যেহেতু হাসনাতের নিজস্ব ফোন জুলাই মাস জুড়ে জেলায় জেলায় জুলাই পদযাত্রা করার সময় চুরি হয়ে গেছে, সেহেতু হাসনাত নিজের ফোন ব্যবহার করতে পারেন নাই, তার কোচিং স্টাফের ফোন ব্যবহার করেছে। তো এটা কি বিশ্বাসযোগ্য? এর মধ্যে কি কোনো বড় ভাই তার একটা আইফোন কিনা দেয় নাই? হ্যাঁ, এত লুকোচুরি কেন? এইখানে তো একটা কোনো সিস্টেম ছিল তাদের মধ্যে। তার এই জুলাই পদযাত্রায় তার ফোন চুরি হয়ে গেছে, হাসনাতের ফোন কেনার মতো সামর্থ্য নাই। এটা কি আপনারা বিশ্বাস করেন বলেন? তিনি নাসিরউদ্দিন লেখেন, 4 আগস্ট রাতে দলীয় কার্যালয়ে আমি এনসিপির আহ্বায়কের অর্থাৎ নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই। একই রাতে আমি দলের সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে পারি যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই। আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসাবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। সফর সঙ্গী হিসাবে সস্ত্রীক সার্জিস আলম ও তাসনিম যারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে তিনি সমুদ্র তীরে নীরবে চিন্তা করার জন্য সেইখানে যাচ্ছেন, আবার দলবল নিয়ে। বিষয়টি একটু কেমন যেন সাংঘর্ষিক হয়ে গেল না? তারপরে তিনি নোটিশের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন লিখেছেন, আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। তো 5 জন মিলে কি একান্তে চিন্তা ভাবনা হয়? এই বিষয়টি আপনারা একটু ভেবে দেখবেন। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। তো এখন নাসিরউদ্দিন তো বলল যে নিবৃতে বসে একটু ভাবার জন্য তিনি গিয়েছেন। আর আরেকজন কি বলছে শোনেন, হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন কক্সবাজারে যাওয়া ছিল নীরব প্রতিবাদ, উদ্দেশ্য ছিল চিন্তা করাও। মানে এটা নকল করে আরেকটু ভালো বয়ান দিছে আর কি। নাসিরউদ্দিন পাটোয়ারি তো আগে দিছে ফেসবুক স্ট্যাটাসটা, হাসনাত আব্দুল্লাহটা ওইটা দেখছে, দেখা নাসিরউদ্দিন পাটোয়ারিটাও লিখছে। মানে কপি করলে পরেরটা যে কপি করে হয় আর একটু বেশি রেজাল্ট করে আর কি, এটা তো আপনারা জানেনই। তো তারপরে নিজের বয়ান জুড়া দিচ্ছে। তো সেই বয়ানে কি লিখছে? তিনি লিখছে, এই জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন, শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেননি। তিনি বলেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেজন্য 5ই আগস্ট ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উল্লেখ করে তিনি লিখেছেন, এটা ছিল একটি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, 4 আগস্ট সন্ধ্যায় জানতে পারি আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয়, নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই। যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি। কাজেই এরপর দিন ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই। উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এবং পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করা। একই সঙ্গে এটা ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ। হাসনাত লিখেছেন, 4 আগস্ট রাতে তিনি প্রথমে
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাকে না পেয়ে পরবর্তী সময়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবহিত করেন যে তিনি তার স্কুল বন্ধুদের নিয়ে 2 দিনের জন্য ভ্রমণে যাচ্ছেন। যেহেতু নাসিরউদ্দিন সে সময় দলীয় কার্যালয়ে আহ্বায়কের সঙ্গে ছিলেন, তিনি তাকে আহ্বায়ককে বিষয়টি জানাতে অনুরোধ করেন। নাসিরউদ্দিন তাকে জানান তিনি তা করবেন। প্রায় 30 মিনিট পর নাসিরউদ্দিন তাকে নিশ্চিত করেন তিনি আহ্বায়ককে বিষয়টি জানিয়েছেন এবং আহ্বায়ক এতে সম্মতি দিয়েছেন। পরে তার সঙ্গে নাসিরউদ্দিন সস্ত্রীক সার্জিস আলম ও তাসনিম জারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। বিমানবন্দর থেকে তাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গণমাধ্যমের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে হাসনাত আবদুল্লাহ। নোটিশের জবাবে তিনি লিখেছেন, কিছু গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থার যোগসাজশে আমাদের প্রতিটি পদক্ষেপকে অপরাধপ্রবণ ও সন্দেহজনক হিসাবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। এমনকি গুজব ছড়ানো হয়েছে যে আমরা পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে, অথচ তিনি তখন বাংলাদেশেই ছিলেন না। নতুন বাংলাদেশেও গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের এই পুরনো অপতৎপরতা আমাকে একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বিরুদ্ধে পরিচালিত স্লাট শেমিংকে বা নারীকে হেয় করা কক্সবাজার সফরের ঘটনার সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় দিক বলে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এই ন্যাক্কারজনক আক্রমণের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নারীদের নিরুৎসাহিত করা। জুলাই গণ অভ্যুত্থানের পর গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের যোগসাজশে একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এনসিপির পক্ষ থেকে এই গোয়েন্দা সংস্থা ও অসৎ গণমাধ্যমের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, তার পরিবর্তে দল এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হয় গঠনতন্ত্র বা আইনের কোনো নির্দিষ্ট ধারা লঙ্ঘনের কারণে। আমাকে দেওয়া শোকজে এমন কিছুর উল্লেখ নেই, কারণ আমি দলের কোনো আইন ভঙ্গ করিনি। এমন বিধি বহির্ভূত শোকজ দেওয়া এবং অতি উৎসাহী হয়ে তা গণমাধ্যমে প্রকাশ করা কতটুকু রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক হয়েছে সে বিষয়ে গভীরভাবে ভাবার অনুরোধ করে হাসনাত লিখেছেন, আমি এনসিপির প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং মনে করি যে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই আমাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে। তো ভাঙ্গনের শব্দ শোনা যাচ্ছে, তাই না? এবং তারা এই যে ঘুরিয়ে পেঁচিয়ে এত কথাবার্তা বলে গেলেন যে কেউ ভাবছেন যে নীরব প্রতিবাদ বলছেন, আর কেউ বলছেন যে সমুদ্র তীরে বসে বসে একাকী ভাবার জন্য সেইখানে গিয়েছি, 2 দিনের সফরে গিয়েছি। আবার দেখা গেল যে সকালে গিয়ে বিকালেই চলে এসেছে। সকালে গিয়ে যদি বিকালেই চলে আসবে তাহলে তাদের 5 তারকা হোটেলে সেখানে ওঠার প্রয়োজনটা কী ছিল? সমুদ্র তীরে এই ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে কক্সবাজারে গিয়ে তারপরে সেই কক্সবাজার থেকে ফিরে আসতে আসতেই তো সকাল বিকাল হয়ে যায়। তাহলে আপনার 5 তারকা হোটেলেই উঠতে হবে কেন? মানে নর্মালি আমরা তো ডে ট্রিপে যখন যাই তখন আমরা যেইখানে যাই সেইখানেই, এর বাইরে আমাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে না। সো পুরা বিষয়টা এই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এই লোকগুলি এখন পলায়ন পর। দে আর লুকিং ফর অ্যান এক্সিট স্ট্র্যাটেজি, বিকজ তারা জানে যে কেল্লা ফতে, দিন শেষ, ওই তাদের এখন বেল নাই। তো এই বেল নাই এই কারণ ইউনুস চাচা আপন প্রাণ বাঁচা, ইউনুস বুঝেছে যে সে কী করেছে দেশটাকে, এই দেশটা যে আর ঠিক হবে না, ধ্বংস হয়ে গেছে, ইউনুস ঠিকমতো চলে যাবে। কিন্তু এই যারা তথাকথিত জুলাই যোদ্ধা, এরা যদি না বেরোতে পারে তাহলে এই যুদ্ধের ভিকটিম কিন্তু তারাই হবে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।